তাপসদা ভোটের পরে কোথায় যাবে একটু খেয়াল রেখেছেন তো? আমি দায়িত্ব সহকারে বলছি, আমার কাছে খবর আছে উনি দিল্লিগামী ফ্লাইটের টিকিট কেটে রেখেছে, আগেই চলে যেত, টিকিট না পেলে যেত, টিকিট পেয়েছে, কথা হয়ে গেছে যে ধর্মনিরপেক্ষ ভোটগুলো নেব, বিশেষ করে মোল্লা বাচ্চাদের ভোটগুলো নিয়ে জিতবো, জিতে বিজেপিতে লাভ মারবো। তখন আপনার পাড়ায় যে সে মস্তানি করছে সে ব্যাটাগুলো কোথায় যাবে? সেগুলো কোথায় যাবে? একটু ভাবুন। তাদের উদ্দেশ্যে বলছি, বোঝানো হচ্ছে বিজেপিকে রোখার জন্য দিদি একমাত্র বিকল্প। যদি বিজেপিকে রোখার জন্য দিদি একমাত্রই বিকল্প হয়, ফার্স্ট ফেজের ইলেকশনে দেখলাম তৃণমূলের চাপড়ি বিজেপিতে যাচ্ছে ভোট, তাহলে দিদিমণির ভূমিকা কি আছে? দিদিমণিকে তো আমরা এর আগে থেকে আমরা অ্যালার্ট করছি, 6 মাস আগে থেকেই আমরা চিৎকার করছি যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি দাবি তুলুন। আপনার সাথে প্রত্যেকটা দল দাবি তুলবে যে ইভিএম ব্যান করে ব্যালট পেপারে ভোট করানো হোক। দিদিমণি তখন কর্ণপাত করেননি। কেন কর্ণপাত করেননি? দিদির সুভাইপো অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য, যাতে করে বিজেপির হাতে সরকারটা তুলে দেওয়া যায় আর ভাইপোর বাড়িতে সিবিআই না আসে। অর্থাৎ ভাইপোকে বাঁচানোর জন্য বাংলাটা বিজেপির হাতে গিফট করবে বলে ব্যালেটের ব্যবস্থা তিনি করেননি, ব্যালেটের হয়ে আওয়াজও তুলেননি। সুতরাং যারা বাংলাকে বিজেপির হাতে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সপ্তর্ষি দেব যেমন ঐক্যর পথে রাস্তায় নেমেছে, তার চাকরি ছেড়েছে। আবার প্রথম বক্তা বলেছে, তার বায়োগ্রাফি বলেছে তিনি কত বড় চাকরি করতেন, সেটা ছেড়ে দিয়ে যেমন রাজনীতির ময়দানে এসেছে, মানুষের সেবা করতে এসেছে। আমিও হাজির হয়েছি, নিশ্চয়ই জানেন। আমিও ভাষণ দিলে প্রতিটা মঞ্চ থেকে 30,000 টাকা করে আপনারাই আমাকে দেবেন। কি দেবেন না? দেবেন না? যারা মুসলিম সম্প্রদায়ের আছে বলুন। বক্তব্য দিতে গেলেই তো 30,000 টাকা। আমি যদি এখন 8 ঘন্টা বলতাম 30,000 টাকা পেতাম। আমি এখানে এসেছি, কিছু পাচ্ছি নাকি? সপ্তর্ষি যা কিন্তু চা খাইয়েছে, আমাকে চা বিস্কুট নাস্তা করিয়েছে, শুধু এইটাই পাচ্ছি। তাহলে সব কিছু ছেড়ে দিয়ে এখানে এসেছি কেন? ভাষণবাজি হচ্ছে, ইমাম ভাতা দেওয়া হয় না? ইমাম ভাতা দেওয়া হচ্ছে মাসে 2,500 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা মুয়াজ্জিনদের। কিন্তু ইমাম ভাতার নামে যে টাকাটা লুট করছে ওয়াকফ প্রপার্টি থেকে, তা আমাদের খেয়াল নাই। প্রতি বছরে 22,000 কোটি টাকা ওয়াকফ প্রপার্টি থেকে ইনকাম হয়। ভাবুন, যদি প্রতি বছরে 22,000 কোটি টাকা ওয়াকফ প্রপার্টি থেকে ইনকাম হয়, সে টাকাটা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য যদি সাবসিডি লোনের ব্যবস্থা করে দেওয়া থাকতো, শিক্ষার জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া থাকতো, তাহলে মুসলিম ছেলেদের প্রতি আগুন কেউ তুলতে পারত? সুপরিকল্পিতভাবে আমাদেরকে গোন্ডা বানানো হচ্ছে। আর আমাদের দ্বারাই যখন কাজ মিটে যাচ্ছে, এনকাউন্টার করছে, আবার অন্য গোন্ডা তুলে তাকে মারছে। আমি নাম ধরে বলছি, তিনি গুন্ডা কি গুন্ডা নয় আমি জানি না। আপনাদের এখানে যে একটা কাউন্সিলর ছিল না, এবারে টিকিট পাওয়ার কথা ছিল, মুসলিম ছেলে, হ্যাঁ আফতাব দানা, সে আজকে কোথায়? সে কোথায় একটু খোঁজ নিন। তাকে দিয়ে তোলা তুলে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, তাকে ইউজ করা হয়েছে, তাকে চুষে ফেলে দেওয়া হয়েছে, তেজপাতা হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। ওই রকম হাজার হাজার আফতাবকে তৈরি করছে, তাদেরকে দিয়ে সমাজে অরাজকতা তৈরি করছে। তাদের যখন কাজ মিটে যাচ্ছে, তাদেরকে তেজপাতা হিসেবে চুষে ফেলে দিচ্ছে। সুতরাং যারা আমাদেরকে লাঠিয়াল বানাচ্ছে, আমাদের হাতে যারা পিস্তল তুলে দিচ্ছে, আমাদের হাতে যারা বোম তুলে দিচ্ছে, সময় এসেছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আমাদের ছেলেদের হাতে পেন থাকবে, আমাদের ছেলেদের হাতে কলম থাকবে, আমাদের হাতে বই থাকবে। আমরা লড়াইয়ের ময়দানে পেন খাতা দিয়ে লড়াই করব। আমরা শওকত মোল্লা হব না, আমরা শওকত মোল্লার মতো কুলাঙ্গার হব না, আমরা শাহাবুদ্দিন সিরাজির মতো হব। আমাদের হাতে বন্দুক থাকবে না, আমাদের হাতে সংবিধান থাকবে। লড়াইটা সংবিধান নিয়ে হবে, দেখব তার কত ক্ষমতা আছে। যেটা জীবনদালার ময়দানে আমরা দেখিয়ে দিয়েছি। একদিকে ছিল বঙ্গুলি পিস্তল, আর অপরদিকে ছিল সংবিধান। সেখানে সংবিধানের জয় হয়েছে। আশা রাখছি আপনারাও যদি আপনাদের এলাকার সুপুত্র, শিক্ষিত, মার্জিত, যার জীবনের বড় চাকরি ছেড়ে দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত হয়েছে, তাকে যদি আপনারা আপনাদের মূল্যবান ভোট 17 তারিখে দিয়ে জয়যুক্ত করেন, আমি একটা কথা আমি দায়িত্ব সহকারে বলবো, আপনি যে বাড়ি করতে যাচ্ছেন, আপনার বাড়ির সামনে এসে লোকাল লিডাররা, নেতারা এসে দাঁড়িয়ে যাচ্ছে, 50,000 1 লাখ দাও, বাড়ি করতে দেব না। আমি দায়িত্ব করে সহকারে বলছি, এই ধরনের ভদ্র সুপুরুষকে যদি আপনারা ভোটে জেলান, আপনার বাড়ির সামনে কোনো নেতা এসে দাঁড়াবে না, বলবে না যে বাড়ি কেন করছো, আমাকে 50,000 দিতে হবে, নাহলে বাড়ি আটকে দেবো। বা
ইট আমাদের কাছ থেকে কিনতে হবে, বালি আমাদের কাছ থেকে কিনতে হবে, আমরা যে রেট বেঁধে দেবো সেটা কিনতে হবে। এটা আমাদের দ্বারা হবে না। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এমন কোনো নেত্রী আপনার নেতা আপনার বাড়ির সামনে যাবে না, কারণ সংযুক্ত মোর্চায় না আছে কোনো পিসি, না আছে কোনো ভাইপো। এখানে কোনো কাটমানির ব্যাপার নাই। এখানে যা হবে জনগণের ভাবনাটাই হচ্ছে আমাদের ভাবনা, জনগণের উন্নয়নটাই হচ্ছে নওশাদ সিদ্দিকীর উন্নয়ন, সপ্তর্ষি দেবের উন্নয়ন। সুতরাং জনগণের সেবা করার জন্যই আজকে আমরা রাজনীতির ময়দানে এসেছি। আমি আসার সময় অনেকে অনেক প্রশ্ন করেছে, সেগুলো একটা একটা করে বলবেন, আমি উত্তর দেবো। যেটা একটা মনে আছে সেটা বলছি। পীরজাদারা কেন রাজনীতির ময়দানে না? খুব বলছে এটা কে? তৃণমূলের চামচাগুলো। আমি চামচাই তাদেরকে মনে করি, এরা নেতা নয়। এদেরকে বলুন না তৃণমূল পার্টি অফিসে যেতে, দিদিমণির বাড়ি যেতে বলুন না। ওরা গেলে দেখবেন যখন যাবে বাড়ি আসার পরে ঢুকতে তো দেবে না, বাইরে যেখানে বসতে দেয়, যখন বেরিয়ে আসে সেই সিটগুলোতে চেয়ারগুলোতে আবার স্প্রে মারছে। মানে এদেরকে এত বিষাক্ত ওরা ভাবে, কারণ এরা তো এদেরকে দিয়েই তো বিষাক্ত কাজ করাচ্ছে, বিষাক্ত কাজ এদেরকে দিয়ে করাচ্ছে। সুতরাং কি প্রশ্ন উঠেছে? পীরজাদারা কেন রাজনীতির ময়দানে? ঠিক কথা তো, সত্যি কথা। মাঝের হাট কোথায় ভাই? পীরজাদা একেএম ফারহাতটা কে? সেটা কে? পীরজাদা নাম আছে তো। তাকে দিদিমণি নিয়ে যখন রাজনীতি করছিল লোকাল নেতাগুলোর মনে ছিল না? তারা কোথায় ছিল? তাদের মনে ছিল না? তো তৃণমূলের হয়ে পীরজাদা রাজনীতি করবে, খুব ভালো, তালি মারো। আর তৃণমূলের যে কাটমানি, তৃণমূলের যে নেতারা বিধবা মায়েদের বিধবা ভাতা থেকে কাটমানি করছে, সেটা বন্ধ করার জন্য যখন আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে নামছে, তোমাদের ফাটছে কেন? তোমাদের করে খাওয়ার লাইন বন্ধ হচ্ছে বলে না? তোমাদের যে তৃণমূলের নেতাগুলো বিজেপিতে সাপ্লাই করছো, ওই সাপ্লাই লাইনটা কাটার জন্য আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে নেমেছে। বাংলাতে যদি বিজেপিকে আটকাতে হয়, প্রথমেই কাজ হচ্ছে আমাদের তৃণমূলের সাপ্লাই লাইনটাকে বন্ধ করতে হবে। এই তাপস চ্যাটার্জি না চক্রবর্তীকে হারাতে হবে, কারণ জিতালেই বিজেপিতে যাবে, বিজেপির একটা বিধায়কের সংখ্যা বাড়বে। আপনি বলবেন ভাইজান আপনি কিভাবে বলছেন? সে তো জানি, সিপিএম ছিল, করে খাওয়ার রাস্তা পাচ্ছিল না, তৃণমূলে লাভ মেরেছে। ওর থেকে বড় জায়গা হচ্ছে বিজেপি করে খাওয়ার, সেখানে যাবে ও। আপনি বলছেন ভাইজান কিভাবে বলছেন যাবেন? আমি দায়িত্ব সহকারে বলছি। দিদিমণি পাঠিয়ে দেবে ফোন করে, অমিত শাহকে ফোন করতে হবে না যে তোর বাড়ি সিবিআই পাঠাবো, তুই এত টাকা ইনকাম করেছিস, তুই এত ঝেড়েছিস, তুই এত সিন্ডিকেট থেকে তোলা তুলেছিস। অমিত শাহর প্রয়োজন নেই। দিদি বলবে চলে যা রে, আমার ভাইপোকে নাহলে তুলে এনে চলে যাবি। সুতরাং সে তার ভাইপোকে বাঁচানোর জন্য যদি বাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে পারে, তাহলে আমরা আমাদের পরিবারের ছেলেদের সন্তানগুলোকে বাঁচানোর জন্য আমরা সংযুক্ত মোর্চার হাতকে শক্ত করব না? কি যারা দূরে আছেন, রাস্তা জ্যামের জন্য অনেকজন দূরে আছেন, দূরে বাজারেও আছেন, আর অনেকে বিতস্তত হয়ে হুমকির কাছে নত হয়ে দূর থেকে শুনছেন। প্রত্যেকে মাইকের আওয়াজ পাচ্ছেন, সেখান থেকে একটু শুনবার চেষ্টা করুন। শুভেন্দু অধিকারকে মির্জাফর বলছে, আমিও বলছি মির্জাফর। তবে আমি একটা কথা বলবো, এই তাপস চক্রবর্তী, এই তাপস চ্যাটার্জির থেকে কিন্তু আমি বলবো ও একটু উন্নত মানের মির্জাফর। উনি ভোটের আগে ওনার অবস্থান বুঝে দিয়েছে, যারা ধর্মনিরপেক্ষ আমরা, যারা সেকুলার আমরা, তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে ভোট দেবে না। আর তাপসদাকে তো এখন আমরা সব বাইরে তো নীল, বাইরে তো নীল, ভেতরে যে গেরুয়া আছে ধরতে পারছি না, তো ভোটের পরে ধরতে পারবে, তখন কিছু করার জায়গা থাকবে না। সুতরাং লাল ঝান্ডা যেখানে আছে আপনার এখানে শক্ত করে দেখুন, লাল ঝান্ডার ইতিহাস দেখুন। এরা কোনোদিন মাথা নত করেনি দুর্নীতির কাছে, এরা বুক চিতিয়ে লড়াই করেছে। আজকে যে কৃষক আন্দোলন সারা দেশ জুড়ে চলছে, এর অবদান অন্যতম অবদান, তার মধ্যে কারিগর হচ্ছে এই লাল ঝান্ডা। সুতরাং লাল ঝান্ডার হাত ধরুন, শক্ত করুন এলাকায়, এই এলাকায় যারা আছেন এখান থেকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। এখানে পাবেন কি এর পরিবর্তে? সংযুক্ত মোর্চা যদি ক্ষমতায় আছে রাজ্যে, কি দেবে বলেছে? দিদি তো 10 বছর ধরে বেকার যুবক যুবতীদেরকে 10টা বছর শেষ করলো। 2014 সালে আপার প্রাইমারির ফর্ম ফিল আপ হলো, 2015তে পরীক্ষা হলো, 2016তে প্যানেল লিস্ট বার করলো। এত দুর্নীতির মধ্যে আছে, হাইকোর্টের বিচারপতি এটাকে ক্যান্সেল করে দিল। তাই নতুন নিয়োগ হয়েছে। যারা উপস্থিত আছেন বাজার সংলগ্ন এলাকা, যত দূর আওয়াজ যাচ্ছে একটু যদি আপনাদের কানে আওয়াজ যায়, আমি যদি ভুল বলি বা আমার কথার মধ্যে যদি কিছু ভুল থাকে এসে আমাকে ধরিয়ে দেবেন, আমি রেকটিফাই করব। বিগত 10 বছরে আপনার বুথে এমন একটা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, সেই ছেলেটার নাম বলতে পারবেন? এই কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন?
যে 10 বছর ধরে একটা ছেলে সরকারি চাকরি পেয়েছে, সে ঘুষ দেয়নি, সে টাকা কালীঘাটে পাঠায়নি, বিনা কালীঘাটে টাকা পাঠিয়ে চাকরি পেয়েছে? সে একটু খোঁজ নিয়ে দেখুন সে রাজনীতি কোন দলের সাথে যুক্ত ছিল, একটু খোঁজ নিয়ে দেখুন না, টাকাটা তার কালীঘাটে গেছে কি গিয়েছে কি যায়নি একটু দেখে নিন। সুতরাং আমরা সেই সংযুক্ত মোর্চা করব না। আমাদের প্রথম কাজ হবে, প্রথম বছরই বাংলার 5 লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে যে 10 বছর ধরে তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, প্রথম বছরই সংযুক্ত মোর্চা ক্ষমতায় আসে 5 লক্ষ বেকার যুবক যুবতীদেরকে আমরা চাকরির ব্যবস্থা করব। সেখানে শুধু দেব পরিবার বলে কেউ পাবে না, বা শিক্ষিত সিদ্দিকী পরিবার বলে কোনো মেনশন থাকবে না। সেখানে প্রত্যেকটা ধর্মের মানুষ চাকরি পাবে, প্রত্যেকটা রাজনীতির দলের ছেলেরাও চাকরি পাবে। যে লাল ঝান্ডা বা সংযুক্ত মোর্চা ছাড়া চাকরি দেবো না এমন কোনো জায়গা থাকবে না। এক কথায় মেধার বেসিসে, যার মেধা আছে সে লড়াই করে মেধার ভিত্তিতে সে চাকরি পাবে, সেই ব্যবস্থা করবে সংযুক্ত মোর্চা। কারণ প্রথমেই বললাম, এখানে না আছে পিসি, না আছে ভাইপো, না সুইজারল্যান্ড বা থাইল্যান্ডে টাকা পাঠানোর কোনো লাইন আছে। দিদিমণি ক্ষমতায় আসার আগে অনেক কিছু বলেছিল, আর এমন ভাষণবাজি করেছিল, আমি সত্যি বলেই দিচ্ছি, গৌতম দেব স্যারকে মনে হয়তো ভরে দেবে জেলে, তাই না? এই বলেছিল না? তার একটা এটা কি বলে ভাই, পশম মিলাতে পেরেছে। অনেক ভাষণবাজি করেছিল, সত্যি আমিও ভেবেছিলাম সেই সময়, তখন রাজনীতি তো বুঝতাম না, এবার মনে দেবে ভরে। কই যারা বলেছিল ভরে দেবো তাদেরকে নিয়ে যে কিছুদিন উড়িষ্যাতে রেখে দিয়েছে, আবার তাদেরকে ধরার জন্য চিন্তা ভাবনা করেছিল। কি করেছিল? ধর্ণা মঞ্চ বসে গিয়েছিল, আবার সেই ধর্ণা মঞ্চে একটা পীরজাদাকে বসিয়ে দিয়েছে। ও পীরজাদা দিদিমণির হয়ে মুখপত্রের কাজ করবে, কোনো সমস্যা নাই। পীরজাদা যখন সুপ্রিম কোর্টে যে আপনাদের জন্য লড়াই করছিল, আপনাদেরকে সিএএর নামে যখন রাজ্য থেকে দেশ থেকে তাড়িয়ে দেবার কথা বলছিল, তখন কোথায় ছিল আপনার দিদিমণি? তখন এই পীরজাদা সুপ্রিম কোর্টে গিয়েছিল আপনাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে যারা ভারতে আছে প্রত্যেককে নিঃশর্তে নাগরিকত্ব দেওয়া হয়, তার জন্য সুপ্রিম কোর্টে যে কেস করেছিল, তখন যেই পীরজাদা করেছিল তার এই পীরজাদার রাইট আছে আজকে এসে আপনাদেরকে বলা, ভালোবাসার দাবি করা, সপ্তর্ষি দেবতাকে বিপুল ভোটে জয় করার দাবিও আপনাদের কাছে করতে পারি। আমি পারি না? কোথায় ছিলেন যখন সিএএর নামে, যদিও আমাদের কিচ্ছু করতে পারবেন, বিশেষ করে বলবো মুসলিম ভাইদের কথা, আপনারা কেউ চিন্তিত হবেন না, এনআরসি এনপিআর নিয়ে কেউ চিন্তিত হবেন না। যারা উপস্থিত আছেন সবার দাদুদের কবরটা কোথায়? অফিসার আসলে যদি বলে তোমার সার্টিফিকেট কোথায়, তোমার কাগজ দেখাও, প্রথম কি করবেন জানেন? বলবেন ভাই আপনার চলেন কাজ করি, গিয়ে দাদুর কবরটা দেখিয়ে দিয়ে আসবেন, ওটাই আমার সার্টিফিকেট। ওই যে শুয়ে আছে স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য লড়াই করেছে, ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্তি দিয়েছে, সুতরাং ওটাই আমার সার্টিফিকেট। পরে আমার কাগজ দেখুন, এটাকে দেখুন। সুতরাং আমাদের চিন্তিত হওয়ার কারণ নেই। আর দ্বিতীয় হচ্ছে নওশাদ সিদ্দিকীকে দেখিয়ে দেবেন যে এই বেটা সুপ্রিম কোর্টে কেস করে এসেছে যে যাতে সিএএটাকে ব্যান করা হয়, এবং শুধু সিএএ ব্যান নয়, সেখানে আমি একটা দাবিও রেখেছি, নিঃশর্তে প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে, যার মধ্যে মতুয়া ভাইও থাকবে, যার মধ্যে আদিবাসী ভাইরাও থাকবে, দলিতরাও থাকবে, তা প্রত্যেককে নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে, এই দাবি করে এসেছি। শুধু মুসলমানকে বাঁচানোর জন্য আমি সুপ্রিম কোর্টে যাইনি, আমি প্রত্যেকটা ভারতীয়র জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি, যেটা আমার ইসলামের শিক্ষা, আমার সংবিধানের শিক্ষা। প্রত্যেকটা ভারতীয়ের হয়ে গলা তুলে আওয়াজ তুলে চিৎকার করাটা হচ্ছে আমার সংবিধানের শিক্ষা। সুতরাং সংবিধানকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে এসেছে। প্রশ্ন উঠছে পীরজাদা কেন রাজনীতির ময়দানে? আচ্ছা, এটা কি সংবিধান বিরোধী কাজ ভাই? পীরজাদার ভোটটা খুব ভালো লাগছে না? পীরজাদার দালালিটা খুব ভালো লাগছে না? পীরজাদার চামচাগিরিটা খুব ভালো লাগছে না? আর পীরজাদার যখন রাজনীতির ময়দানে আসবে ফাটছে না? ও দাড়ি টুপিওয়ালার ভোটটা বলছে সেকুলার ভোট, আর দাড়ি টুপিওয়ালা যখন ভোটে দাঁড়াচ্ছে তখন এদের ফাটছে। আরে দাড়ি টুপিওয়ালারাই পারবে সমাজকে সঠিক দিশা দেখাতে, পীরজাদারাই পারবে পীরজাদারা সমাজকে সঠিক দিশা দেখাতে। এই সিন্ডিকেট রাজের হাত থেকে মুক্তি দিতে পারবে এই পীরজাদারা, যেরকম ভাঙড়ের দিনে দেখিয়ে দিচ্ছে। ভাঙড়ে বিগত 10 বছর ধরে কোনো রাজনীতির প্রোগ্রাম করতে দিত না বিরোধী দলেদেরকে। 2013-তে ভোট করতে দেয়নি, 2016-তে ভোট করতে দেয়নি, 2014-তে ভোট করতে দেয়নি, 2018-তে ভোট করতে দেয়নি, এমনকি 2019-এও ভোট করতে দেয়নি। আমি প্রতিটা জায়গায় যে বলে এসেছি, কোন ব্যাপারে ব্যাটা ছিলিস, এতদিন ভোট করতে দিসনি, আমি এসেছি 2021-এ, দেখবো তোরা ময়দানে আয় কিভাবে ভোট আটকাস। কারণ আমার ভরসা আছে, যে সংবিধান বিরোধী কাজ করবে তার হাত ভাঙতে আমি দ্বিধাবোধ করব না। আমি শুনছিলাম পানা পুকুরে নাকি কি হয়েছে, ডিস্টার্ব করছে, মাইকের এখন থেকে আওয়াজ দিয়ে দিচ্ছি।
এই মাইকের সাংবাদিক যারা আছে আইবির মাধ্যমে আওয়াজ দিয়ে দিচ্ছি, তাদের দলে নেতা নেতৃত্বের মাধ্যমে আওয়াজ দিচ্ছি। কখন আসছি আমরা? 3টের সময় আসছি। দেখবো কে কার মায়ের কত দুধ খেয়েছে, কে লাল ঝান্ডা, কে স্বচ্ছ ইমানদারির ঝান্ডা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা, জাতীয় কংগ্রেসের ঝান্ডা একদিকে থাকবে, আর একদিকে বিজয় মূল্যের ঝান্ডা থাকবে। একদিকে সাম্প্রদায়িক শক্তি থাকবে, একদিকে ধর্মনিরপেক্ষ শক্তি থাকবে। যে ধর্মনিরপেক্ষ শক্তি আগামী ভারত নির্মাণের সিঁড়ি হবে। লড়াইটা দুজনের সাথে হবে, দেখে নেবো কে জয়ী হয়। কারণ এটা ভরসা, পূর্ণ আস্থা আছে জনগণের প্রতি। এরা ধর্মের হানাহানি চায় না। সেই যে ধর্মের মানুষ হোক না কেন, যদি ধর্মের হানাহানি চাইতো তাহলে বিজেপি ভোটের আগে জিতে যেত। বিজেপিকে আর ইভিএম মেশিন ভাড়া করতে হতো না। হচ্ছে কি হচ্ছে না ভাই? যারা অন্য ধর্মের মানুষ আছে সবাই বলুক না, হচ্ছে তো। যদি ভাবতো হিন্দুই ওদের সব, তাহলে আর ইভিএম ভাড়া করতে হতো? ওরাও জেনে গেছে পশ্চিমবাংলার মাটি অত নরম মাটি নয়, এটা শক্ত মাটি। এটা টিপতে গেলে অনেক টাইম লাগবে, আর এই টাইমটা দেওয়া যাবে না। এই টাইমটা 98 থেকে দিদিমণি শুরু করেছে, যার দ্বারাই বিজেপির বীজ বপন হয়েছে বাংলাতে। আমাদেরকে আগে উৎখাত করতে হবে। যাদের থেকে এই বিজেপি সাপ্লাই লাইন যাচ্ছে তাদেরকে কাটিং করে তাদেরকে আগে মাঠ থেকে আউট করতে হবে। যখন সাপ্লাই লাইন কাট হয়ে যাবে, ওনে যাওয়া বন্ধ হয়ে যাবে। সুতরাং এইটা টোটালি বন্ধ হয়ে যাবে। এই কয়েকটা কথা বলবো, বলে আর কয়েকটা কথা বলে শেষ করবো, অন্য প্রোগ্রাম আছে। সপ্তশিরা বললেন, কি কথা শুনেছেন তো আপনারা নিশ্চয়ই। ওনাকে ক্ষমতায় আনলে কি হবে? বিগত 10 বছর ধরে নিউটন অনেক উন্নয়নের কথা বলেছে। নিউটনে এমন কোনো নতুন কর্মসংস্থান হয়েছে যে এলাকার ছেলেরা চাকরি পাচ্ছে? তাহলে আপনারা আপনাদের জায়গাতে নিউ টাউন তৈরি করলেন, আর আপনারাই চাকরি পাচ্ছেন না। সপ্তশিরার দায়িত্ব নিয়েছে, সপ্তশিরাকে ভোটে জেতান। সর্বপ্রথম সপ্তশিরার যে কাজটা হবে, হিটকো যে ভ্যাকান্সিগুলো আছে শূন্য পদে এলাকার যাতে বেশি বেশি শিক্ষিত অর্ধশিক্ষিত ছেলেদেরকে চাকরির ব্যবস্থা করা হয়, তিনি দায়িত্ব নিচ্ছেন। নিউ টাউন শুনছি, দুঃখের বিষয়, একটু রাত হলেই মহিলাদের নিরাপত্তার অভাব হচ্ছে নিউ টাউনে। সেটাই দায়িত্ব নিচ্ছে সপ্তশিরা। প্রত্যেকটা মা বোনকে নিজের মা বোন হিসাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সার্বিক নিরাপত্তা দেবে। কর্মসংস্থান থেকে যতক্ষণ না বাড়ি পৌঁছায় পুরো দায়িত্বটা নেবে সপ্তশিরা। এইটাই হচ্ছে সপ্তশিরা। শিক্ষিত ছেলের একটা পরিচয়, কোনোদিন বিজেপিতে লাভ মেরে যাবে না। তাপসদাকে এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে? যদি দায়িত্ব নিয়ে বলতে হবে, তাপসদাকে একটা লিখিত রিটার্ন দিতে হবে। আর তাপসদার যারা চেলাচামটা আছে তাদের একটা লিখিত দিক স্ট্যাম্প পেপারে যে তাপসদা জিতে বিজেপিতে যাবে না, আর যদি বিজেপিতে চলে যায় স্থাবর যত সম্পত্তি আছে এই ঘুনি এলাকায় নিউ টাউন এলাকায় গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। লিখে দিক, আমি তাপসদার হয়ে এসে ক্যাম্পিং করবো। কোনো ব্যাটা আছে লিখে দিতে পারবে? আছে তাপসদা ভোটে জিতে বিজেপিতে যাবে না, এটা লিখে দিতে পারবে? বলুন। যখন যাবে, আমি জেনে যাচ্ছি ভাই, আমরা কি সুসাইড করবো? ও সুসাইড করা হবে তো। বিজেপি একটা সিট সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। একটা কথা বলি আপনাদেরকে, আমাদের লক্ষ্য রাখতে হবে, এই বিজেপি এবং তৃণমূলকে এত সিট আমরা করতে দেবো না যাতে দুজনে একসাথে না সরকার গঠন করতে পারে। কারণ দিদিমণির চরিত্র আমার জানা আছে, দিদিমণির চরিত্র আমাদের জানতে বাকি নেই। এর প্রয়োজনে বিজেপির হাত ধরে সরকার গঠন করে নেবে। সুতরাং এদেরকে বাংলাতে এত কম সিটে রাখতে হবে যাতে দুজনে একসাথে না সরকার গঠন করতে পারে। সুতরাং আমাদেরকে দিকে দিকে আওয়াজ তুলতে হবে। যার যেখানে আত্মীয় আছে, যার যেখানে জানাশোনা আছে, যেখানে যে বিধানসভা হোক না কেন, যেখানে কংগ্রেস দাঁড়িয়েছে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান করতে হবে। যেখানে খামচিহ্ন দাঁড়িয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট দেওয়ার আহ্বান করতে হবে। যেখানে আরএসপি দাঁড়িয়েছে তাদেরকে সেখানে ভোট দেওয়ার আহ্বান করতে হবে। যেখানে সিপিআইএম দাঁড়িয়েছে তাদেরকে সিপিআইএমকে ভোট দেওয়ার আহ্বান করতে হবে। এক কথায় সংযুক্ত মোর্চাকে সরকারে আনতে হবে। সংযুক্ত মোর্চাকে সরকারে আনলে এই বাজারে আপনারা 500 টাকা নিয়ে হলো বাজারে হাফ ভাগ